ঠিক আছে, তাহলে জাস্ট টিএস এলিয়েটের ব্যাপারে বলাটা বাকি ছিল। আগের দিনই হয়ে যেত, কিন্তু নেটওয়ার্কের প্রবলেম হচ্ছিল বলে হয়নি। তো আজকে সেটা করে দিচ্ছি। যেটা টিএস এলিয়েটের ব্যাপারে, মডার্নিজমের ব্যাপারে আগের দিন আমি বলেছিলাম, মডার্নিজমের কিছু ফিচার্স। আর টিএস এলিয়েট হলো একজন মডার্ন রাইটার, মডার্ন পোয়েট, ক্রিটিক, এবং একবার নোবেল প্রাইজও উনি পান ওনার লেখার জন্য। সমালোচকও ছিলেন এবং কবি লেখক ছিলেন, এসে লিখতেন, কবিতা লিখতেন, ড্রামা লিখেছেন। বেসিক্যালি ওনাকে কবিতা লেখার জন্যই বেশি, মানে প্রথম দিকে উনি চিহ্নিত হয়েছিলেন বা পরিচিত ছিলেন। ওনার বিখ্যাত কবিতা হলোমেন, লাভ সং অফ জে অ্যালফ্রেড প্রুফ্রক, প্রিলিউড, এগুলো, ওয়েস্টল্যান্ড, অ্যাশ ওয়েডনেসডে, এগুলো খুবই বিখ্যাত বিখ্যাত ওনার পোয়েম। ওয়ান অফ দ্য, মানে মনে করা হয় যে ইংরাজি সাহিত্যে এর থেকে বেশি ভালো মডার্ন পোয়েট্রি খুব কম আছে। অন্য আরও পোয়েটস আছেন যারা ভালো লিখেছেন, কিন্তু টিএস এলিয়েটকে অন্যতম বলে মনে করা হয় ওনার কবিতা লেখার জন্য। ওনার কবিতার মূলটাই হচ্ছে আধুনিক জীবনের নিরন্নতা, আধুনিক জীবনের নিরসতা, আধুনিক জীবনের যা যা সমস্যাগুলো আছে সেগুলো উনি নিজের কবিতার মাধ্যমে তুলে ধরেছেন। যেমন হলোমেনে উনি বলছেন যে আমরা সব মানুষ যারা আছি এই পৃথিবীতে, সবাই আমরা ফাঁপা, হলো, তাই জন্য হলোমেন, ফাঁপা মানুষ। আমাদের কোনো ব্যক্তিত্ব নেই, আমাদের কোনো, আমরা সব জিনিসেই উদাসীন। সে ক্লাস করা থেকে শুরু করা নিয়ে, দেশের ব্যাপারে ভাবা নিয়ে, সব কিছুতেই আমরা উদাসীনতা দেখাই। হাওয়ার, মানে আমরা খড়ের মতন, হাওয়া যেদিকে আমাদের নিয়ে যায়, আমাদের কোনো পাওয়ারফুল কোনো ব্যক্তি বা কোনো পাওয়ারফুল কোনো ইনসিডেন্ট আমাদের যেদিকে নিয়ে যায়, আমরা কোনো রেজিস্ট্যান্স করি না, আমরা কোনো বিরোধ করি না। বিরোধ ছাড়াই আমাদের যে অপোজিট যে শক্তিগুলো আছে সেগুলো আমাদের থেকে জিতে যায়, কারণ আমরা বিরোধ করতে শিখিনি, আমরা লড়াই করি না, আমরা ফাঁপা, আমরা হলো, আমরা খড়ের মতন আমাদের ব্যক্তিত্বটা। এইটাই বেসিক্যালি টিএস এলিয়েট নিজের লেখার মাধ্যমে বলছিলেন। নিজেই উনি একটা জায়গায় বলেন যে উনি নাকি ক্লাসিসিস্ট। ক্লাসিসিস্ট মানে হচ্ছে শাস্ত্রীয়, মানে উনি যে কবিতাগুলো লিখছেন বা উনি যে ড্রামা লিখেছেন বা ওনার যে ক্রিটিসিজমটা আছে, সেগুলো সবই বেশ ভালো রকমের নিয়ম কানুন মেনে, সুন্দরভাবে নিয়ম কানুনগুলোকে মেনে লেখা হয়েছে। ক্লাসিক্যাল যে সিস্টেমসগুলো ছিল, ক্লাসিক্যাল যে রুলস অ্যান্ড রেগুলেশনসগুলো ছিল, সেইগুলোকে নাকি উনি মেনে লিখতেন। তাই জন্য উনি নিজেকে ক্লাসিসিস্ট বলেছেন। যদিও ওনার ইমেজারি, মানে উনি যে ধরনের ইমেজেস ব্যবহার করছেন, উনি যে ধরনের শাব্দিক চেহারা, শাব্দিক আইডিয়াগুলো আমাদের সামনে আনছেন, সেগুলো খুবই র্যাডিক্যাল। মানে সেই সময়কার, মানে যে সময় উনি লিখতে শুরু করেছেন, যে সময় উনি লিখছেন, সেই লেখাগুলো ভীষণ, যেটা আমি তোমাদের হয়তো বলেছিলাম মডার্নিজমের ক্ষেত্রে একটা শব্দ ব্যবহার করেছিলাম, অ্যাভাগার্ড। আমি এটা আবার চ্যাট বক্সে লিখে দিচ্ছি, এটা থেকে যাবে, এটাকে রেকর্ড করে নিচ্ছি, পরে তুমি দেখে নিতে পারো। অ্যাভাগার্ড, অ্যাভাগার্ড কথাটার মানেটা হচ্ছে অ্যাডভান্সড গার্ড, মানে নিজের সময়ের থেকে উন্নত মানের চিন্তাভাবনা, নিজের সময় থেকে উন্নত মানের লেখাজোকাকে বলা হচ্ছে অ্যাভাগার্ড। নতুন কিছু বলা, নতুন নতুন কিছু ঠিক বলা নয়, নতুন ভাবে কিছু একটা বলা, যেটা টিএস এলিয়েট করছিলেন। ওনার
বাইবেল থেকে উনি অনেক ইমেজেস নিয়েছিলেন, অনেক আইডিয়া নিয়েছিলেন, কারণ যেখানে উনি এটা বলেছিলেন যে উনি একজন শাস্ত্রীয় লেখক, ক্লাসিক্যাল রাইটার, ক্লাসিসিস্ট, সেখানেই সেই উক্তিতেই উনি লিখেছিলেন যে উনি একজন ক্যাথলিক। উনি বাইবেলে বিশ্বাস করেন, উনি খ্রিশ্চানিটিতে বিশ্বাস করেন, এবং উনি একজন ক্যাথলিক, এবং বাইবেল থেকে অনেক ইমেজেস উনি নিজের কবিতার মধ্যে ব্যবহার করেছেন। তবে টি.এস. এলিয়টের নামে এই দোষারোপণ হয় যে উনি ইচ্ছাকৃতভাবে ভাষাটাকে একটুখানি বেশি জটিল করে দিতেন, এবং উনি বলতেন যে কবিতা পড়াটা মানে সাধারণ আমাদের তোমাদের মতন সাধারণ ব্যক্তিদের জন্য নয়। কবিতা পড়তে গেলে বুদ্ধি লাগে। কবিতা যারা পড়বে তাদের অনেক রকমের শিক্ষা থাকতে হয়, অনেক রকমের জ্ঞান থাকতে হয়। জ্ঞান বা শিক্ষা ছাড়া কবিতা পড়াটা, কবিতা পড়তে পারাটা অসম্পূর্ণ থেকে যায়। এটা ছিল মানে এলিয়টের মত। যেমন তোমাদের আমি ওয়ার্ডসওয়ার্থের ব্যাপারে বলেছিলাম, ওয়ার্ডসওয়ার্থ বলেছিলেন যে ম্যান স্পিকিং টু মেন, তার মানে ভাষাটা সরল সহজ হওয়ার কথা, কারণ একজন মানুষ অন্য মানুষজনদেরকে কিছু একটা বলছে, এই জিনিসটা ছিল হচ্ছে রোম্যান্টিক পোয়েট্রির মূল বক্তব্য। ঠিক সেরকমই বা তার বিপরীতে গিয়ে টি.এস. এলিয়ট বলছে যে না, কবিতা পড়াটা একটা প্রিভিলেজ, কবিতা যে সে লোক পড়তে পারে না, আমার তোমার মতন সাধারণ লোকের কবিতা পড়া উচিত নয়, কবিতা আমরা বুঝবো না, লেখা তো দূরের কথা আমাদের পড়াও উচিত। যেটা অবশ্য মানে একটা জায়গায় মিল দেখা যেতে পারে রোম্যান্টিক্সদের আর এলিয়টের, যে দুজনেই এটা মনে করতো যে কবিতা লেখার জন্য একটা স্পেশাল স্কিল চাই, সেটা সবার হয় না। যেখানে রোম্যান্টিক পোয়েট মানে ওয়ার্ডসওয়ার্থরা বলতো যে দ্য পোয়েট শুড বি আ জিনিয়াস, কিন্তু টি.এস. এলিয়ট সেটা বলেনি। টি.এস. এলিয়ট বলছে যে জিনিয়াসের নয়, কিন্তু একটা স্কিল দরকার। এবং টি.এস. এলিয়টকে অ্যান্টি রোম্যান্টিক পোয়েটও বলা হয়। অ্যান্টি রোম্যান্টিক পোয়েট কেন বলা হয়? কারণ তিনি রোম্যান্টিক যা কিছু আইডিয়াগুলো ছিল সেই সব আইডিয়াগুলোকে তিনি খণ্ডিত করছেন। তিনি বলছেন যে না, এরকম আইডিয়া, এটা কবিতা লেখার আইডিয়া নয়, বা এটা কবিতা নয়। চন্দন বা জয়শ্রী যে যার মনে আছে বলতে পারো যে ওয়ার্ডসওয়ার্থের মতে কবিতাটা কি ছিল? হোয়াট ওয়াজ ওয়ার্ডসওয়ার্থস ডেফিনেশন অফ পোয়েম? কবিতা লেখার ব্যাপারে ওয়ার্ডসওয়ার্থ কি বলেছিলেন? যে কবিতাটা কি? কবিতার একটা ডেফিনেশন আমি তোমাদেরকে লিখেও দিয়েছিলাম, সেটা কি ছিল? চন্দন? জয়শ্রী? হ্যাঁ স্যার। বলো, কি ছিল কবিতার ডেফিনেশনটা? কি ছিল যেটা টি.এস. এলিয়ট এই ওয়ার্ডসওয়ার্থ দিয়েছিল? এটা খুব কমন কোয়েশ্চেন। চন্দনও বলতে পারো যদি মনে থাকে। কবিতা স্বতঃস্ফূর্ত হবে, ইমোশনস রিকালেক্টেড ইন ট্র্যাঙ্কুইলিটি, মনে আছে? স্পন্টানিয়াস ওভারফ্লো। হ্যাঁ, কি কি বলছো আপনার জয়শ্রী? কথাটা কাটা কাটা আসছে। কথা কাটা আসছে। চন্দন, আমার কথা শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার। তাহলে
জয়শ্রী, তুমি একটু বাইরের দিকে ফোনটাকে রাখো বা এমন একটা জায়গায় রাখো যেখানে নেটওয়ার্কের রিসেপশনটা বেটার হবে। আমি বলছি যে ওয়ার্ডসওয়ার্থ বলেছিল যে কবিতাটা স্পন্টানিয়াস হওয়ার কথা, স্বতঃস্ফূর্ত হওয়ার কথা, তৎক্ষণাৎ হওয়ার কথা, এবং ইমোশনস রিকালেক্টেড ইন ট্র্যাঙ্কুইলিটি। মানে যা কিছু ইমোশন উমড়ে উঠেছে এক সময়, পাওয়ারফুল ফিলিংসগুলো বেরোতে চেয়েছে, সেগুলো দিয়েই যে কবিতা হয়ে যাচ্ছে তা নয়। কবিতাটাকে মানে যখন আমরা আমাদের মনটা শান্ত হয়ে যাবে তখন সেটাকে আমরা কবিতার আকারটা দিতে পারি আমাদের ওই ইমোশনসগুলোকে। তো সেটার একদম বিপরীত কথা বলছে টিএস এলিয়ট। টিএস এলিয়ট বলছে যে it is not a spontaneous over poetry is not a spontaneous overflow of powerful feelings, neither is it emotions recollected in tranquility, rather it is an escape from emotions. escape মানে পলায়ন, মানে পলায়ন করতে হবে ইমোশনস থেকে বেরিয়ে যেতে হবে, তখনই একমাত্র কবিতা লেখা যেতে পারে। কারণ আমরা যদি ইমোশনের মধ্যে থাকি তাহলে আমরা কোনোদিনও কবিতা লিখতে পারবো না। আমরা যখন ইমোশনস, ধরো প্রেমের ইমোশন বা রাগের ইমোশন বা অন্য কোনো ধরনের ইমোশনস যেগুলো উমড়ে উঠছে, সেই মুহূর্তেই যে আমরা কবিতা লিখতে পারি তা নয়। কিন্তু এটাও ঠিক যে অনেক দিন পরে যখন আমরা সেই জিনিসগুলোকে খুঁজে পাই, ভাবি ওই জিনিসগুলোকে নিয়ে, তখন আমরা সেগুলোকে নিয়ে লিখতে পারি। তবে সেগুলোতেও যদি আমাদের ইমোশনসগুলো উথলে ওঠে তখন কিন্তু আমরা সেটাকে কবিতার আকার দিতে পারি না, অ্যাকর্ডিং টু টিএস এলিয়ট। তাই জন্য টিএস এলিয়ট বলছে যে যদি কবিতা লিখতে হয় তাহলে কবিতা কিভাবে লিখতে হবে? এসকেপিং ফ্রম ইমোশন, মানে আমাদের ইমোশনসগুলোর থেকে আমাদেরকে আলাদা করে নিতে হবে নিজেকে, তারপরেই একমাত্র কবিতা লেখা বা তারপরেই একমাত্র কবিতা আমরা লিখতে পারি বা আমরা কবিতা রচনা করতে পারি। ঠিক আছে, এটা হচ্ছে একটা মত টিএস এলিয়টের। এরকমই আর একটাও জিনিস আছে যেটা টিএস এলিয়ট কবির ব্যাপারে বলছে। যেমন ওয়ার্ডসওয়ার্থ কোলরিজ কবির ব্যাপারে বলেছিল, ম্যান স্পিকিং টু ম্যান, পোয়েট ইজ এ জিনিয়াস, ঠিক সেরকমই টিএস এলিয়টও বলছে যে কবির কাজ কবিতার মধ্যে, কবিতা লেখাতে কবির কাজ হচ্ছে একটা ক্যাটালিস্টের মতো। ক্যাটালিস্টের বাংলাটা আমি দেখছি, এটা তোমরা যদি কেউ সায়েন্সের হও তাহলে চট করে বলতে পারবে ক্যাটালিস্ট মানে কি। যেটা কোনো একটা জিনিসকে মানে ঘটক বলে বোধহয়, কেমিক্যাল একটা রিয়াকশনকে উচ্চতর করে, বাড়িয়ে দেয় সেই রিয়াকশনটা। প্রভাবক, অনুঘটক, প্রভাবক বা অনুঘটক, এই শব্দগুলো নিশ্চয়ই তোমরা জানো, মানে তোমরা অ্যাটলিস্ট ক্লাস 10 অবধি তো সায়েন্স ছিলই তোমাদের, জানো তো? অনুভাবক বা অনুঘটক বা প্রভাবক, এই কথাগুলো শুনেছো আগে? টেন অবধি তো তোমাদের সায়েন্স ছিল তো, চন্দন? হ্যাঁ স্যার। তো শুনেছো শব্দটা অনুঘটক? হ্যাঁ। আর জয়শ্রী হ্যাঁ স্যার। শুনেছো অনুঘটক কথাটা? হ্যাঁ। তো অনুঘটক হিসেবে বলছে যে কবিকে কি হওয়া উচিত? কবিকে একটা অনুঘটক হিসেবে কাজ করা উচিত। কবিতার মধ্যে তার যেন কোনো পার্সোনাল, তার ব্যক্তিগত যেন কোনো অভিমত বা ব্যক্তিত্ব যেন না থাকে। এইটা হচ্ছে টিএস এলিয়টের মত।
অ্যাবাউট আ পোয়েট। কবিতা লিখলাম, তারপরে সেই কবিতার সাথে আর কোনো সম্পর্ক নেই, কবিতার থেকে আমি নিজেকে ডিট্যাচড করে দিলাম, আমি নিজেকে আলাদা করে দিলাম। এই অবজেক্টিভ হওয়া, মানে রোম্যান্টিক পোয়েট্রি ছিল সাবজেক্টিভ, নিজের ব্যাপারে লিখছিল। মডার্ন পোয়েট্রি অ্যাকর্ডিং টু টি.এস. এলিয়ট শুড বি অবজেক্টিভ। আমার এক্সপিরিয়েন্সটা ম্যাটার করছে, কিন্তু আমার এক্সপিরিয়েন্সটাতে যেন আমার ইগোটা না থাকে, আমার ব্যক্তিত্বটা না থাকে। এটা যেন একটা জেনারেল, একটা ইউনিভার্সাল এক্সপিরিয়েন্স হয়, যেটা সবাই শেয়ার করতে পারে। আবার উল্টো দিকেও এটাও বলছে যে কবিতা পড়া সবার পক্ষে সম্ভব না। মানে দুটো পরস্পর বিরোধী আইডিয়া হয়ে যাচ্ছে, এবং সেটাতে কিছু করার নেই। কারণ যারা একটু বেশি ভাবনা চিন্তা করে বা যারা দার্শনিক, তাদের ভাবনা চিন্তার মধ্যে এরকম ধরনের পরস্পর বিরোধী ভাব তৈরি হয়েই যায়। মানে এটা অবশ্যম্ভাবী, মানে ফিলোসফারদের ক্ষেত্রেই তাই হয় আর কি। অ্যান্ড I'm not saying যে টি.এস. এলিয়ট ফিলোসফার, কিন্তু ওনার ভাবনা চিন্তার যে লেভেলটা সেটা অনেক হাই ছিল, এবং যাদের ভাবনা চিন্তার লেভেল একটু বেশি হাই হয় অনেক সময় তারা নিজেদের কথাটাকেই কন্ট্রাডিক্ট করে। মানে আমি এটা মস্করা করছি না, মানে আমি বিদ্রুপ করছি না, আমি বলছি যে এটা হয়, এটা অস্বাভাবিক কিছু নয়। এনিওয়ে, তারপরে আর একটা কনসেপ্ট আছে টি.এস. এলিয়টের, সেটা হচ্ছে অবজেক্টিভ কোরিলেটিভ। আমি এখানে মেসেজে লিখছি, এটা 5 নম্বর বা 2 নম্বরের প্রশ্ন ধরেই রাখো, আসবে। অবজেক্টিভ কোরিলেটিভ। অবজেক্টিভ কোরিলেটিভ কথাটার মানেটা হচ্ছে, এটা উনি হ্যামলেট বলে যে প্লেটা ছিল শেক্সপিয়ারের, সেটার ব্যাপারে লিখতে গিয়ে বলছেন যে অবজেক্টিভ কোরিলেটিভ এমন একটা জিনিস, এমন একটা অবজেক্ট, এমন একটা দেখা যেতে পারে এমন একটা জিনিস, যেটা স্টেজে দাঁড়িয়ে থাকা ক্যারেক্টার বা কবির মনের পরিস্থিতিকে প্রতিবিম্বিত করবে, মনের পরিস্থিতিকে শো করবে। যেমন আমি জানি না তোমরা ম্যাকবেথ আলাদা করে পড়েছো কিনা, বা ম্যাকবেথের ব্যাপারে তোমাদের কতটা ধারণা আছে, কিন্তু ম্যাকবেথ প্লেটার মধ্যে একটা ছুরা দেখানো হচ্ছে। তোমরা যদি আমাদের ইংলিশের স্টলটা ভিজিট করে থেকে থাকো ওই এক্সিবিশনের সময় ডিসেম্বর মাসে, তাহলে হয়তো দেখেছিলে যে একটা ছুরা, একটা ছুরি টাইপের একটা রাখা হয়েছে একটা হাতে। সেই ছুরিটা ছিল হচ্ছে ম্যাকবেথের, এবং মানে ম্যাকবেথের প্লেতে, এবং সেই ছুরিটা ম্যাকবেথ দেখতে পাচ্ছে ডানকানকে মার্ডার করার ঠিক আগের মুহূর্তে। তার মানে ম্যাকবেথের মনের মধ্যে মার্ডারাস ইন্টেনশনস আছে, খুন করার প্রবণতা আছে, আর ওই ছুরিটা দিয়ে সিম্বলাইজ করা হচ্ছে, প্রতীক হিসেবে ব্যবহার করা হচ্ছে ম্যাকবেথের মনের মধ্যে যে খুন করার প্রবণতাটা আছে, সেটাকে স্টেজের ওপরে ওই ড্যাগার, ছুরাটা দিয়ে দেখানো হচ্ছে। তো উনি বলছেন যে এই জিনিসটা খুব ভালো, শেক্সপিয়ার ম্যাকবেথে এই জিনিসটা বেশ ভালোই করেছেন, কিন্তু উনি বলছেন, মানে টি.এস. এলিয়ট বলছেন হ্যামলেটের ব্যাপারে বলতে গিয়ে, যে হ্যামলেট খুব একটা ভালো প্লে নয়। কেন খুব একটা ভালো প্লে নয়? কারণ হ্যামলেটের যে মনোভাবগুলো আছে, হ্যামলেট কি ভাবনা চিন্তা করছে, সেগুলোর কিন্তু কোনো অবজেক্টিভ কোরিলেটিভ নেই। ও যে এত ফিলোসফিক্যাল ভাবনা চিন্তাগুলো করছে, ও যত এত দার্শনিক হয়ে গেছিল হ্যামলেট তার বাবার মৃত্যুটাকে নিয়ে, বা সে বদলা নেবে কি নেবে না সেটাকে নিয়ে, সেই হেজিটেশন বা সেই গভীরতাটা স্টেজে এমন কোনো অবজেক্ট ছিল না যেটাকে দিয়ে দেখানো যাচ্ছিল। তাই জন্য টি.এস. এলিয়ট শেক্সপিয়ারের হ্যামলেটকে অতটা ভালো প্লে বলে মনে করেন। টি.এস. এলিয়টের আর একটাও মানে
কন্ট্রিবিউশন হিসেবে আছে, যেটা আমরা আলোচনা করে নিতে পারি শেষ অবধি, সেটা হচ্ছে যে উনি বলছিলেন যে একটা এসে লিখেছিলেন, ট্র্যাডিশন অ্যান্ড ইন্ডিভিজুয়াল ট্যালেন্ট, ঐতিহ্য এবং ব্যক্তিগত প্রতিভা। যদিও আমি জানি না এটার কোনো ট্রান্সলেশন আছে কিনা বাংলায়, কিন্তু ওখানে উনি বলছেন যে ব্যক্তিগত প্রতিভা বলে কিছু নেই, আমরা যা জানি, আমরা যা করতে পারি, সেটা আমরা ঐতিহ্য থেকে পাই। তাই জন্য ঐতিহ্য ব্যক্তিগত প্রতিভার থেকে, ইন্ডিভিজুয়াল ট্যালেন্ট থেকে অনেক বেশি জরুরি, অনেক বেশি মহান। তাই জন্য আমাদের কি করা উচিত, আমাদের যদি কবিতা লিখতে হয়, আমাদের যদি লিটারেচার লিখতে হয়, তাহলে আমরা কি করব, আমরা আমাদের আগের যে ট্র্যাডিশনটা হয়েছে, আগের যে ট্র্যাডিশনটা গেছে, সেই ট্র্যাডিশনটাকে সেই ট্র্যাডিশনটার সাথে নিজেকে অ্যাড করতে হবে। নিজেকে এরকম দেখালে হবে না যে আমি বিশাল বড় কেউ একজন। আমাকে বুঝতে হবে যে আমার থেকে যে ট্র্যাডিশনটা তৈরি আছে অলরেডি, যে ঐতিহ্যটা তৈরি আছে, সে ছোট গল্প লেখাতে হোক, কবিতা লেখাতে হোক, এসে লেখাতে হোক, সেটার সাথে আমাকে নিজেকে জুড়ে দিতে হবে। আমি আর একটা পদক্ষেপ, আমি আর একটা স্টেপ, রাদার দ্যান আমি নিজেই কিছু একটা। সেটা সব ক্ষেত্রেই প্রযোজ্য, মানে সে পড়াশোনার ক্ষেত্রে বলো, খেলাধুলার ক্ষেত্রে বলো, সব কিছুতেই ইন্ডিভিজুয়াল ব্যক্তি বিশেষ সবসময় ইনস্টিটিউশন বলো বা ঐতিহ্য বলো তার থেকে নিচেই থাকে। এইগুলো ছিল হচ্ছে টি.এস. এলিয়টের মতামত। এবার তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে বলো, আর প্রশ্ন না থাকলে তোমরা মিটিং লিভ করতে পারো।